তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কোষে দেখি 4 আয়তঘন, রেক্ট্যাঙ্গুলার, প্যারালোপিপেড ও কিউবয়েড চ্যাপ্টার। তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও পোস্ট করবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নিচে ডিসক্রিপশানে ওপরে ডান দিকে আই বাটনে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা আয়তঘন করার আগে কিছু বেসিক জিনিস জেনে নেবো, তারপর আমরা আয়তঘন চ্যাপ্টারটা শুরু করব। তো ঠিক আছে, বেসিক জিনিসগুলো আমরা ফার্স্টে জেনে নিই। দেখো, আয়তঘন মানে হচ্ছে তোমার আয়তঘন জিনিসটা কী আগে বলে দিই। আয়তঘন অনেকেই তোমরা সকলেই দেখেছো। তো আয়তঘন এরকম দেখতে, ঠিক আছে। আয়তঘন মানে লুডোর ছক্কা, এটা লুডোর ছক্কাটা ঘনক হবে। আয়তঘন মানে হচ্ছে আয়তঘন তোমার ইট, তারপর মুড়ির টিন, বাক্স, সুটকেস, এগুলো সবই কিন্তু আয়তঘনের উদাহরণ। তো আমরা ফার্স্টে ছবিটা এঁকে নিচ্ছি, দিয়ে একটু নাম দিয়ে দিচ্ছি। দেখো ABCD, এখানে EFGH করে দিলাম এটাকে। তাহলে দেখো, এটা কিন্তু আমরা এটাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলতে পারি, ঠিক আছে। এটার ম্যাথামেটিক্স নেম আয়তঘন, বা এটাকে সমকোণী চৌপল আমরা বলতে পারি। তাহলে আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে এর আমরা আয়তন দেখবো, ক্ষেত্রফল দেখবো, কর্ণের দৈর্ঘ্য, সব আমরা এগুলো দেখে নেবো। তাহলে এটাকে আমরা আয়তঘন বা সমকোণী চৌপল বলতে পারি, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? এর যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, আগে আমরা ফর্মুলাগুলো দেখে নেবো, যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, আয়তন বের করার ফর্মুলা, তারপর কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা, এগুলো আমরা ফার্স্টে দেখে নেবো, দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করব। তাহলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি 2 গণিত 2 ইন্টু ভিতরে হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ, যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা, প্লাস প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তাহলে যদি সমগ্র তল বের করার কোথাও বের করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলা করব কি 2 গণিত দৈর্ঘ্য যুক্ত 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা, যুক্ত প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। বেশ, তাহলে এই আয়তঘনের যদি আমরা আয়তন বের করতে চাই, তাহলে কী করে করবো? দেখো, আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তিনটে যদি আমরা গুণ করে নিই, তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব। তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। বেশ, যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই আয়তঘন বা সমকোণ, আয়তঘন মানে হচ্ছে যে তোমার এই যে বললাম ইট, মুড়ির টিন, সুটকেস, আর ঘনক মানে হচ্ছে যে লুডোর ছক্কা, যার প্রত্যেকটাই সমান হবে। তাহলে আয়তঘন ফার্স্টে আমরা দেখে নিই, কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে কী হবে? √ দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার হবে, ঠিক আছে। দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো খুব সহজেই। বেশ, এবার আমরা দেখব যে ঘনকের ব্যাপারটা দেখে নেবো আমরা। ঘনক হলে কী হবে? প্রত্যেকটা বাহু সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা হয়ে যাবে। তাহলে কী হবে? দেখো, ঘনকের যদি সমগ্র তলের ক্ষেত্রফল, মোট তল হচ্ছে 6টা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 গণিত বাহু স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি 6 গণিত বাহু স্কোয়ার। 6টা যেহেতু বাহু, 6 গণিত বাহু স্কোয়ার, ঠিক আছে। বেশ, আশা করি বুঝতে পেরেছ। ঘনকের আয়তন যদি বের করতে চাই, তাহলে কী হবে? দেখো, ঘনকের আয়তন মানে একই আগেরটার মতো দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। যদি তিনটেই সমান হয়, তাহলে কী হবে? বাহুর কিউব হয়ে যাবে, ঠিক আছে। বেশ, যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, এক্ষেত্রে কী হবে? দেখো, কর্ণের দৈর্ঘ্য এক্ষেত্রে হবে, কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু বাহু, ঠিক আছে। √3 ইন্টু বাহু। একইভাবে যদি আমরা দেখো, এবার আরও কিছু জিনিস জেনে নেবো, সেগুলো হচ্ছে যে সমকোণী চৌপলের মাত্রা। কখনো কখনো শর্ট কোশ্চেনে পড়ে যে সমকোণী চৌপল বা আয়তঘন মাত্রা কী হবে। তাহলে সমকোণী চৌপলের মাত্রা কিন্তু 3টে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে নিয়ে তৈরি। আয়তঘন তো মাত্রা হবে 3টে, ঠিক আছে। বেশ, সমকোণী তল কতগুলো তল আমরা সকলে জানি, লুডোর ছক্কাতে কতগুলো তল থাকে? 6টা। তাহলে এখানে সমকোণী চৌপলের তল হবে 6। এটা মনে রাখার সহজ পদ্ধতি, যে লুডো তোমরা সবাই জানো, লুডোতে 6 পর্যন্ত থাকে, তো 6টা তল, ঠিক আছে। এরকমভাবে মনে রাখতে হবে। প্রান্তিকী বা ধার কটা হবে? দেখো, সমকোণী চৌপলের প্রান্তিকী বা ধার কিন্তু 12টা হবে, ঠিক আছে। এগুলো শর্ট কোশ্চেনে পড়ে বলে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করব।
প্রান্তিকী বা ধার হবে 12টি তাহলে, হ্যাঁ, আর হচ্ছে 12টি। বেশ, শীর্ষবিন্দু কটা হবে? শীর্ষবিন্দু দেখে নেবো। শীর্ষবিন্দু কিন্তু হবে 8টা। 6টা হচ্ছে তাহলে মাত্রা হচ্ছে 6, এই মাত্রা হচ্ছে 3, তল হচ্ছে 6, প্রান্তিক হচ্ছে 12 এবং শীর্ষবিন্দু হচ্ছে 8টি। শীর্ষবিন্দু হচ্ছে 8টি, ঠিক আছে। বেশ, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, সমকোণী চৌপলের মাত্রা হচ্ছে 3টে, তল হবে 6টি তল, প্রান্তিকে বা ধার হবে 12টি এবং শীর্ষবিন্দু হবে 8টি, ঠিক আছে। বেশ, এবার আমরা প্রথম অঙ্কটা দেখে নেবো কি আছে। বলেছে আমরা পরিবেশে 4টি আয়তঘনাকার 4টি ঘনকাকার বস্তু নাম লিখি। তাহলে আমি আয়তঘনাকার 4টে বস্তুর নাম আমি বলে দিচ্ছি। তাহলে কোষে দেখি 4, পার্ট 1 এটা আমাদের। দেখো, আমি ঘনাকার বস্তুর নামটা লিখেছি, ঘনাকার বস্তুর নামটা লিখে দিইনি, তো আমি এখানে বলে দিই তোমাদেরকে। ঘনাকার বস্তুর নামটা ফার্স্টে বলে দিচ্ছি। দেখো, ঘনাকার বস্তুর নাম হচ্ছে কি হবে? ইট হবে, বাক্স হবে, মুড়ির টিন হবে, সুটকেস হবে। আর ঘনকাকার বস্তু লুডোর ছক্কা হবে, টিনের চৌকো বাক্স, চৌকো বাড়ি। চৌকো লিখে দিলেই সবগুলো হবে। তুমি যদি যে কোনো জিনিসের আগে চৌকো লিখে দাও, আগের উদাহরণগুলোই লিখে দাও ঘনাকার উদাহরণের আগেই ঘনাকাকারে, ঠিক আছে। ঘনাকার তাহলে বস্তু 4টি উদাহরণ হচ্ছে ইট লিখতে পারো, বাক্স, মুড়ির টিন আর সুটকেস, ঠিক আছে। এবার যদি বলে ঘনাকাকার বস্তুর নাম, তাহলে তুমি লিখে দিতে পারো যে চৌকো বাক্স, চৌকো মুড়ির টিন, চৌকো কাঁচের ব্লক লিখতে পারো, ঠিক আছে। চৌকো সুটকেসও হবে যদি লিখতে পারো যে চৌকো সুটকেস। নেক্সট যেটা, এটা উত্তর হবে ঘনাকার। কিন্তু ঘনাকাকার বস্তু যেটা বলেছে আমি লিখিনি, ওটা স্কিপ করে গেছি, তো ওটার ক্ষেত্রে তোমরা লিখে নেবে লুডোর ছক্কা, চৌকো টিনের বাক্স, চৌকো বাড়ি লিখতে পারো, চৌকো সুটকেসও লিখতে পারো। বেশ, নেক্সট অঙ্কটা আমরা দেখে নেবো। ছবিটা এঁকে নিয়েছি। এখানে বলেছে যে তলগুলি কী হবে, ধার কী হবে, শীর্ষবিন্দু। তাহলে চিত্রে তল দেখো কী হবে। তল হবে ABCD একটা, EFGH হবে আর একটা। প্রথম হবে ABCD, সেকেন্ড হবে EFGH, থার্ড হবে ADEF একটা হবে তল, ADEF। তারপর ফোর্থ হবে BCGH একটা তল হবে, দেখো BCGH। তারপর ABEH হবে একটা তল, ABEH। তারপর তোমার CDFG হবে একটা তল, তাহলে CDFG, ঠিক আছে। বেশ, এই 6টাই হবে কিন্তু তল। ধার কতগুলো হবে? ধার হবে কিন্তু 12টা। দেখে নেবো কী হবে। দেখো, লিখে নিচ্ছি যে চিত্রের ধারগুলি হবে, কারণ আগেই আমরা দেখে এসেছি ফর্মুলাতে, প্রথম যখন আমি শুরু করার আগে চ্যাপ্টার ওখানে লিখে দিয়েছিলাম। দেখো, মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই, যে তল হয় 6টা তল থাকে, 12টি ধার প্রান্তিকী বা ধার থাকে। তাহলে ABBCDDA EF, তারপরে FG হবে, EH হবে, GH হবে, তারপর FGGH, AE হবে, BH হবে, তারপর আবার CG হবে, আর FG হবে, ঠিক আছে। বেশ, এগুলোই হবে 12টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বেশ, শীর্ষবিন্দু কতগুলো হবে? দেখো, শীর্ষবিন্দু কটা হবে? শীর্ষবিন্দু হবে 8টা। চিত্রের শীর্ষবিন্দু ABCDEFGH, যতগুলো নাম দেবে ততগুলো শীর্ষবিন্দু। ABCD শীর্ষবিন্দুগুলি হলো কী হবে? দেখো, ABCDBCDEFG আর H, 8টা হয়ে গেল শীর্ষবিন্দু। বেশ, নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী আছে। বলেছে একটি সমকোণী চৌপলের ঘরে, দেখো একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে। ঘরের সব থেকে লম্বা দৈর্ঘ্যের যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, তার মানে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে। তাহলে সব থেকে লম্বা, ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য কি? √ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য হবে √ 5 স্কয়ার যুক্ত 4 স্কয়ার যুক্ত 3 স্কয়ার। তাহলে হয়ে যাবে, দেখো 25, এদিকে হচ্ছে 25, 4 4 16,
5 5 25, 4 4 16 আর 3 3 9, তাহলে হচ্ছে 50। 50 যদি আমরা বের করি 50 থেকে, তাহলে হবে 5√2। 5 5 25, 25 থেকে 5 বেরিয়ে যাবে, হ্যাঁ, আর √2 থেকে যাবে, তাহলে 5√2 মিটার দৈর্ঘ্যের সব থেকে লম্বা দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী আছে। একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন দেখো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হয়, ঘনকের প্রত্যেকটা বাহু সমান হবে একটি তলের দৈর্ঘ্য, তাহলে ওখান থেকে আমরা বাহু বের করে নিতে পারবো, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কি √64 হয়ে যাবে। তাহলে ওখান থেকে √64 বর্গমূল করলে 8 পেয়ে যাই আমরা, তাহলে 8 মিটার পেয়ে গেলাম। তাহলে ঘনকের আয়তন কি হয়, বাহুর কিউব ঘনকের, তাহলে ঘনকটির আয়তন সমান কী হবে, বাহুর কিউব, তার মানে হবে 8-এর কিউব, তাহলে হবে 512 ঘনমিটার। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে। দেখো কি বলেছে, যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 মিটার ডেসিমিটার গভীর খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে খালটি কত লম্বা। তাহলে ধরে নেবো যে খালটি মনে করি x মিটার লম্বা, যে মনে করি খালটি x মিটার লম্বা। আচ্ছা, আর ডেসিমিটার আছে, আমরা ওটাকে কি করব, মিটারে নিয়ে নেব, বাকিগুলো সব মিটারে আছে যেহেতু। ঠিক আছে, তাহলে 8 ডেসিমিটার সমান কত মিটার হবে, 10 দিয়ে ভাগ 0.8 মিটার। তাহলে শর্ত অনুসারে কী হবে দেখো, 2 × x দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, মানে 2 × x × 0.8 সমান হবে 240। তাহলে x সমান কী হয়ে যাবে, 240/2 গণিত 0.8। 0.8 থেকে দশমিক উঠে যায়, তাহলে উপরে 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে নিচ্ছি আমরা, দেখো 8 3 24 মানে 30, 2 5 2 10, 3 5 15 মানে 150। তাহলে খালটি 150 মিটার লম্বা, অতএব খালটি 150 মিটার লম্বা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ সকলে, 150 মিটার লম্বা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যাবো আমরা নেক্সট অঙ্কে, 6টা দেখে নেবো কী আছে। একটি ঘনকের বলেছে কর্ণের দৈর্ঘ্য যদি 4√3 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে কী করে করবো দেখো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি যে √3a, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হবে √3a। তাহলে অতএব √3a সমান কী হবে, দেখো কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4√3, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান হবে 4√3, √3 কেটে যাচ্ছে, তাহলে a সমান হয়ে যাচ্ছে 4। সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়, 6a²। ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হবে, সমান হয়ে যাবে 6 × 4²। তাহলে 6 × 4 4 16, 6 16 96 বর্গ সেন্টিমিটার হবে, কিন্তু সেন্টিমিটার আছে যেহেতু। বেশ, তো আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে, 7এরটা দেখে নেবো। কী বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 হলে ঘনকটির ঘনফল কত। ঘনফল বা আয়তন একই জিনিস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখি ঘনকের ধারগুলির সমষ্টি 60, তাহলে একটি ধারের দৈর্ঘ্য বের করতে পারবো এখান থেকে। দেখো, তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 60। ঠিক আছে, তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 60, তাহলে আমরা একটি ধারের দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কী হবে, দেখো ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 60/12, 12টা ধার থাকে, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী হবে 5 সেন্টিমিটার। দেখো একটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তাহলে আয়তন কী হবে, ঘনকের আয়তন হচ্ছে a³ মানে হবে 5-এর কিউব। অতএব ঘনকটির আয়তন হবে কি, তাহলে ঘনকের আয়তন সমান হবে 5-এর কিউব, সমান হবে 125 ঘন সেন্টিমিটার। আয়তন সবসময় ঘন সেন্টিমিটারে হয়, মানে ঘন হয়, সেন্টিমিটার বা মিটার যাতেই থাকবে, মিটারে থাকলে ঘনমিটার, সেন্টিমিটার আছে যেহেতু ঘন সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছি। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো 8টা দেখে নেবো। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 হয়, তাহলে ঘনকটির আয়তন কত হবে। এগুলো কিন্তু খুব সোজা অঙ্ক, এগুলো 2 নম্বরের বা 1 নম্বরের শর্ট কোশ্চেনে পড়ে।
তো আমরা লিখে নিচ্ছি 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখো 216 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা 1টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো নিশ্চয়ই। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 216 বর্গ সেন্টিমিটার হলো। বেশ, তাহলে 1টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো। 1টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? 6 দিয়ে আমরা ভাগ করে দেবো এটাকে। তাহলে দেখো এটা 36 হবে, 36 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে যেহেতু সেন্টিমিটারে হবে তাহলে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো 1টি পৃষ্ঠতলে যদি ক্ষেত্রফল বার করতে পারি, আগে আমরা কয়েকটা অঙ্ক করলাম না। বেশ, তাহলে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হবে? অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে? বাহুর দৈর্ঘ্য হবে √36, তাহলে হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। তাহলে এখান থেকে ঘনকের আয়তন কী হবে? ঘনকের আয়তন সমান হবে 6 কিউব। ঘনকের আয়তন সমান হবে 6 কিউব, সমান হবে 216 ঘন সেন্টিমিটার। বেশ, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে। প্রতিটি ঘনকের আয়তন, একটা সমকোণী চৌপালের আয়তন বলে দেওয়া আছে। আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রতিটি ঘনকের আয়তন আমরা বের করব। তাহলে কী হবে? প্রতিটি ঘনকের আয়তন হবে 432/2 হয়ে যাবে ঘন সেন্টিমিটার। 216 ঘন সেন্টিমিটার হয়ে গেল। বেশ, তাহলে ধরি আমরা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা, যে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে 1 সেন্টিমিটার। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে কী হবে? এক্স কিউব সমান হয়ে যাবে 216। এক্স কিউব সমান হচ্ছে 216। তাহলে এক্স সমান কী হয়ে যাবে? এক্স সমান হয়ে যাবে 6। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছি সকলে। যাব আমরা নেক্সট অঙ্কে 10এরটা দেখে নেব। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে? হিসাব করে দেখি। তাহলে খুব সোজা অঙ্ক। আমরা ধরে নেব যে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার, a সেমি। তাহলে আয়তন কী হবে? তাহলে ঘনকের আয়তন কী হবে? দেখো, ঘনকের আয়তন হয়ে যাবে a কিউব ঘন সেন্টিমিটার। এবার কি বলেছে? যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে, তাহলে 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কি হবে? দেখো, 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কি? বাহুর দৈর্ঘ্য হবে a মাইনাস a ইন্টু 50/100। 50% মানে 0 0 কেটে গেল এদিকে, 5 দুগুণে 10, তাহলে a মাইনাস a/2। তাহলে হয়ে যাবে a/2 সেন্টিমিটার। তাহলে এটা হলো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তনটা বের করবো আমরা। বেশ, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কী হবে? পরিবর্তিত ঘনকের আয়তন সমান হয়ে যাবে a/2 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এবার মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের অনুপাত আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখে নেবো যে অতএব মূল ঘনক ইস টু পরিবর্তিত ঘনক। মূল ঘনক
ইজ টু পরিবর্তিত ঘনক। দেখো মূল ঘনক আমরা কি পেয়েছিলাম, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম a কিউব, আর এটা পেলাম a/2 তার হোল কিউব। তাহলে এখানে আমরা দেখো এটা a কিউব থাকবে, এটা কি হয়ে যাবে a কিউব বাই 2 কিউব মানে 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে যাবে, তাহলে a কিউব বাই 8। a কিউব যদি কেটে দিই তাহলে 1:1/8 হয়ে যাবে। বেশ 1:1/8। তাহলে এটা যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই প্রত্যেকটাকে, তাহলে 8:1 হয়ে যাবে। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের অনুপাত হচ্ছে 8:1। আশা করি বুঝতে পেরেছো সকলে। যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো 11টা দেখে নেবো কী আছে। একটি সমকোণী চৌপলের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দিয়ে দিয়েছে, যে আয়তন এত ঘন্টা সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাক্সর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো ধরে নেব। যে মনে করি বাক্সটির দৈর্ঘ্য সমান হচ্ছে 3x সেন্টিমিটার, প্রস্থ সমান হচ্ছে 2x সেন্টিমিটার, প্রস্থ সমান হচ্ছে 2x সেন্টিমিটার, এবং উচ্চতা সমান হচ্ছে x সেন্টিমিটার, x সেমি। তাহলে দেখো আয়তন বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা সমান আমরা কত পাবো, আয়তন লিখতে পারবো। তাহলে 3x গণিত 2x গণিত x সমান হচ্ছে 384। তাহলে 6x কিউব সমান কী হবে, দেখো 6x কিউব সমান হয়ে যাবে 384। তাহলে এখান থেকে আমরা এক্স কিউবের ভ্যালু পেয়ে যাবো। এক্স কিউব সমান হবে কত, 384/6, 6 6 36, 6 4 24, তাহলে 64। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেয়ে যাবো, এক্স কিউব যদি সমান 64 হয়, এক্স সমান পেয়ে যাবো 4। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, সেই ফর্মুলাটা আমরা প্রথমেই লিখে দিয়েছিলাম চ্যাপ্টার শুরু করার আগেই। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে প্রথমে গিয়ে চ্যাপ্টারের ফর্মুলাটা দেখে আসতে পারো। ওখানে গিয়ে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম 2 × দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা গণিত প্রস্থ গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে কী হবে, 2 × 3x × 2x প্লাস 3x × x, 3x × x করবো আমরা, প্লাস x × 2x। এবার আমরা সবগুলোকে গুণ করে নেব। দেখো গুণ করলে কী হবে, 2 × 6x² প্লাস 3x² প্লাস 2x²। তাহলে 3 আর 6 9 আর 2 11 x² হয়ে যাবে। তাহলে 11 দুগুণ 22 × x²। তাহলে এক্সের ভ্যালু আমরা জানি 4, তাহলে x² হয়ে যাবে 16, 22 × 16 গুণ করলে হবে 352 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যাব আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে। বলেছে কি, তাহলে আমরা এটা বলে দিই আরেকবার। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, প্রস্থ গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, দৈর্ঘ্য গণিত উচ্চতা, প্রস্থ গণিত উচ্চতা আর দৈর্ঘ্য গণিত প্রস্থ একবার হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সের ভ্যালু বের করে দিয়েছি 16, গুণ করে নিয়েছি 352। তো যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে। চা বাক্সটির ওজন যদি এত কিগ্রা হয়, খালি অবস্থায় ওজন এত হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে বের করতে হবে। খুব সোজা অঙ্ক এবং ভালো অঙ্ক। দেখো কীভাবে করব, তাহলে আমরা লিখছি যে চা বাক্সে চায়ের ওজনটা বের করে নিচ্ছি এখান থেকে। দেখো চা বাক্সে চায়ের ওজন কী হবে, 52.350 বিয়োগ 3.75 বিয়োগ করে নেবো। তাহলে আমরা চায়ের ওজন পেয়ে যাবো এখান থেকে। তাহলে কত হবে, দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি নিই তাহলে হবে 48.60 কিগ্রা। তাহলে চা বাক্সের আয়তন আমরা দেখো বের করতে পারবো। চা বাক্সের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওখান থেকে আমরা চা বাক্সের আয়তনটা বের করে নেবো। চা বাক্সের আয়তন কী হবে, 7.5 গণিত 6 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে 7.6 গণিত 7.5 গণিত 6 গণিত 5.4 গুণ করলে হয়ে যাবে 243। ঠিক আছে, আমি গুণ করে নিয়েছি আগেই। ঘন ডেসিমিটার হবে, সরি সেন্টিমিটার হবে না, এটা ডেসিমিটারে ছিল। ঠিক আছে, এটা সেন্টিমিটারে ছিল না, এটা আমাদের ডেসিমিটারে ছিল, তো আমরা ডেসিমিটার করে নেবো এটা। বেশ, তার আগে এটা লিখে নিই যে প্রতি, দেখো এটা কিন্তু সেন্টিমিটারে ছিল না, এটা আমাদের ডেসিমিটারে ছিল প্রত্যেকটা টার্ম, তো এটা কিন্তু ঘন ডেসিমিটার হয়ে যাবে। এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে
কারণ এইগুলো পরীক্ষার সময় ভুল করলে নাম্বার কেটে নেওয়ার চান্স থাকে। তাহলে প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? চায়ের ওজন কী হবে দেখো, আমাদের যেটা ছিল, যেটা বেরিয়েছিল আগে, কত চা বাক্সে চায়ের ওজন কত হয়েছিল? 48.6 বাই 243। তাহলে 0 দশমিক তুলে দিলে নিচে 100, কাটাকাটি করলে এদিকে হয়ে যাবে তোমার কত হচ্ছে এটা, 2 দিয়ে, না না 2000 কেন হবে, সরি 2000 হবে না, দেখো এটা ভুল করে দিয়েছি আমি, এটা হয়ে যাবে 20 হয়ে যাবে। 48কে 243 দিয়ে এটা ভাগ করলে এটা কিন্তু 20 হয়ে যাবে, দিয়ে 0 আমাদের কেটে যাবে। বেশ, তাহলে এবার 0 কাটছে, তাহলে 20 বাই, আমরা কিন্তু ভাগ করবো না, এটা আরও আমরা কাটাকাটি করতে পারতাম, নিচে 10 রাখবো, কারণ দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে 0.2 কী গ্রাম মানে হচ্ছে 200 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে চা বাক্সে চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। তো আশা করি বুঝতে পেরেছি। সকলে যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো 13টা দেখে নেবো কী আছে। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত হয় তাহলে এক্সের মান কত হবে? তাহলে 1 ঘন মিলিমিটারকে আমরা সেন্টিমিটার বের করবো, তাহলে 1/10 সেন্টিমিটার হয়ে যাবে। বেশ, পিতলের প্লেটটির আয়তন বের করে নেবো এবার। পিতলের প্লেটটির আয়তন হবে কত? x ইন্টু এক্স ইন্টু 1/10, এক্স গুণিত এক্স গুণিত 1/10, এক্স গুণিত এক্স গুণিত 1/10, তাহলে হবে x²/10 ঘন সেন্টিমিটার। দেখো এবার আমাদের কী হবে, তাহলে শর্তানুসারে কী হবে দেখো, এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তানুসারে x²/10 সমান হচ্ছে, দেখো 4725 বাই কিন্তু হয়ে যাবে 8.4, ঠিক আছে। বেশ, তাহলে এখান থেকে আমরা x² ভ্যালুটা বের করে নেবো। x² সমান কী হবে, 4725 গুণিত 10 বাই 8.4, দশমিক যদি উঠিয়ে দিই তাহলে ওপরে কিন্তু 10 হয়ে যাবে। বেশ, তাহলে এটা যদি কাটাকাটি করে, দেখো এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা পুরো কেটে যাবে, কিন্তু এটা কেটে গিয়ে কত হবে, এটা পুরো কেটে গিয়ে 56.25 হয়ে যাবে। এটা ভাগ করে নেবে তোমরা, আমি ভাগ করে নিয়েছি। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা দশমিক উঠে যাবে, 2 ঘর সরে যাবে এদিকে, তাহলে 56.25 হয়ে যাবে। তাহলে এক্স মান হয়ে যাবে, এটা বর্গমূল করলে আবার 75 পেয়ে যাবো। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 75, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেবো যে অতএব এক্সের মান হবে 75, এক্সের মান 75 হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তাহলে আমরা দেখে নেবো। চাঁদমাই রাস্তা উঁচু করতে হবে, রাস্তার দুপাশে 30 মিটার গভীর ও মাপের সমান ঘনকাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করতে হবে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। রাস্তাটি তৈরি করতে মোট যদি 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তাহলে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে দেখি। তাহলে আমরা ধরে নেবো যে প্রতিটি গর্তের গভীরতা সমান হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। মনে করি প্রতিটি গর্তের গভীরতা সমান হচ্ছে এক্স মিটার। খুব ছোট অঙ্ক এবং সোজা অঙ্ক, গভীরতা হবে এক্স মিটার। বেশ, তাহলে কী হবে দেখো, 30 ইন্টু কী হবে, 14 ইন্টু 8 ইন্টু এক্স সমান হবে 2520, ঠিক আছে। 30টি কী বলেছে, সমান গভীর মাপের ঘনকাকার, তাহলে তাই জন্য 30 দিয়ে আমরা গুণ করলাম। আর 30 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা সমান হচ্ছে 2520। তাহলে নিচে এগুলো সব চলে আসবে, 30 গুণিত 14 গুণিত 8, 0 কেটে যাচ্ছে, 3 8 24, 3 4 12, 7 দিয়ে 7 2 14, 7 12 84, 4 3 12, 4 2 8, তাহলে 3 4, তার মানে হচ্ছে 0.75, 3 মানে 0.75 হিসেবে। বেশ, তাহলে প্রতিটি গর্তের গভীরতা আমরা পেয়ে গেলাম যে 0.75 মিটার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি সকলে। যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী আছে। 0.75 মিটার। বেশ, নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে। বলেছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে। জল তুলে নিয়ে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল দেয় হিসাব করে দেয়। খুব ভালো অঙ্ক এবং এটা প্রায়ই পড়ে তোমাদের মাধ্যমিকে।
তো দেখে নেবো এই অঙ্কটা কীভাবে করবো। দেখো চৌবাচ্চাটির আয়তন সমান কী হবে, 1.2 কিউব, তাহলে এটা হয়ে যাবে দেখো ঘন সেন্টিমিটার, ঘন মিটার সরি। তাহলে কী হবে দেখো, এটা যদি গুণ করে নিই তাহলে হবে 1.728, এটা আমি আগে গুণ করে নিয়েছি, ঠিক আছে। এটা ঘন মিটার, তাহলে ঘন মিটারকে আমরা ঘন ডেসিমিটারে বের করে নেবো, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 মিটার, ঘন ডেসিমিটারে বার করলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। বেশ, 64 বালতি, তাহলে 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তনের কত অংশটা দেখে নেবো। দেখো তাহলে 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তনের কত অংশ দেখে নেবো, ঠিক আছে। 1 বালতি জলের আয়তন বের করে নেবো, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে 64 বালতি জল চৌবাচ্চাটির আয়তনের 1 - 1/3 অংশ, মানে হচ্ছে 2/3 অংশ কিন্তু জলপূর্ণ থাকবে, ঠিক আছে। তাহলে 64 বালতি জল সমান হবে, অতএব 64 বালতি জল সমান হবে দেখো 1728 2/3 সমান হবে 1728 2/3, ঠিক আছে। 3 6 3 5 15 3 7 21 3 6 18, বেশ। তাহলে এটা কিন্তু আমরা গুণ করবো না, দেখো 1 বালতির ওজন, 1 বালতি জল সমান বের করে নেবো এখান থেকে, আমরা গুণ করবো না এটা, ঠিক আছে। 1 বালতি জল সমান কী হবে দেখো 64 দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে এটা, তাই জন্য আমরা গুণ করবো না। দেখো তাহলে এখান থেকে 1 বালতি জল সমান বের করে নেবো, কী হবে 576 গণিত 2/64, ঠিক আছে। যদি কাটাকাটি করি দেখো এটা 9 দিয়ে কিন্তু কেটে যাবে, তাহলে 9 দুগুণে 18 লিটার, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 1 বালতি জলের ওজন হচ্ছে, 1 বালতি জল সমান হচ্ছে 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে আমরা পেয়ে গেলাম, যাতে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে, ঠিক আছে, 18 লিটার জল ধরে। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যাব আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো, এবং এই ভিডিওর এটাই লাস্ট অঙ্ক। তো 1 গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য উচ্চতা বলে দেওয়া আছে, দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে 1 গ্রোস সমান 12 ডজন বলে দেওয়া আছে। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত হয়, তাহলে উচ্চতাটা আমাদের বের করতে হবে। খুব ভালো অঙ্ক এটা, এটাও মাঝে মাঝে আসে, খুব অঙ্কটা ইম্পর্টেন্টও। তাহলে 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন আমরা ফার্স্টে বের করে নেবো। 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন কত হবে দেখো 2.8, 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন কী হবে, দেশলাই বাক্সের আয়তন 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এত ডেসিমিটার। তাহলে আর গুণ করে নিলে কী হবে, এটা যদি আমি গুণ করে নিয়েছি আগে, এটা গুণ করে নিলে তোমাদের হবে 3.780, ঠিক আছে। এত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে আমাদের কী হবে, 1000 দিয়ে গুণ, তাহলে আমরা এটাকে 3780 ঘন সেন্টিমিটার বলতে পারবো, বেশ। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, একটি দেশলাই বাক্সের আয়তন 3780 বাই, দেখো 1 গ্রোস সমান হচ্ছে 12 ডজন, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কী হবে 12 করে 144 দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হবে 3780 বাই 12 গণিত 12, কারণ 1 গ্রোস সমান 12 ডজন, তাই 12 গণিত 12 হয়ে গেল। তাহলে যদি কাটাকাটি করে দেখো, এদিকে হচ্ছে 3 12 36, 3 12কে 12 আর 5 12 60, 315 বাই 12, এই 12টা কাটবে না, বেশ। এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 26.25, ঠিক আছে, আমি ভাগ করে নিয়েছি, এত ঘন সেন্টিমিটার। এটা ডেসিমিটারই না, এটা আমরা দেখো এটা আমরা সেন্টিমিটারে রাখবো, ডেসিমিটার করলে প্রবলেম হতে পারে, কারণ পরবর্তীতে দেশলাই বাক্সের যে ওজন আছে যেটা সেন্টিমিটার আছে, তো আমরা এটাকে ডেসিমিটারে রাখবো না, এটাকে সেন্টিমিটারে করে নেবো, সুবিধা হবে। এটাকে আমরা সেন্টিমিটারে রাখছি, কারণ পরবর্তী ক্ষেত্রে দেশলাই বাক্সের ওজনটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে মনে করি দেশলাই বাক্সের উচ্চতা সমান x সেন্টিমিটার, মনে করি দেশলাই বাক্সের উচ্চতা
তাহলে কী হবে দেখো, 5 × 3.5 × x সমান হবে 315 ওটা আমরা পয়েন্টে রাখছি না, কারণ কাটাকাটি যেহেতু করতে হবে। তাহলে ওটা আগে আমরা দশমিক না বের করে রেখে দিলেও হতো, কিন্তু যেহেতু আয়তন বের করতে বলেছে তাই জন্য আমরা এটা পয়েন্টে বের করছি। ঠিক আছে, তাহলে উপরে 10 হয়ে যাবে, দশমিক তুলে দিলে কাটাকাটি করে নেবো। দেখো 5 2 10, 2 6 2 12, 6 দিয়ে যদি কাটি 3 দিয়ে, তাহলে 3 2 6, 3 1 3, 3 5 15 0, 3 15, 5 দিয়ে যদি কাটি 5 7 25, 5 2 10 21, 7 3 21, 3 2 হচ্ছে 3 2 হচ্ছে 1.5। তাহলে দেশলাই বাক্সের উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, সেকেন্ড বল যে অতএব দেশলাই বাক্সের ওজন, দেশলাই বাক্সের উচ্চতা ওজন হয় সরি উচ্চতা সমান 1.5 সেন্টিমিটার। তো আশা করি সবাই ঠিকঠাকভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও। নিচে ডেসক্রিপশনে উপরে ডান দিকে আই বাটনে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সলিউশনগুলো ইচ্ছে হলে দেখতে পারো। আজকের জন্য এটুকুই। নেক্সট চ্যাপ্টার পরবর্তী অঙ্কগুলো আপডেট খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।